আমার আদরের ছাত্রছাত্রীরা কেমন আছো? সবাই আশা করি ভালো আছো। আর সবসময়ই আশা রাখি তোমাদের প্রস্তুতি ভালোভাবে চলছে। আজ আমি চলে এসেছি হলুদ পোড়া গল্পটির প্রশ্ন উত্তর নিয়ে। তবে একটা কথা তো তোমরা বুঝতেই পারছো, এত বড় গল্পের প্রশ্ন উত্তর একদিনে হবে না। আমি চেষ্টা করব কিছুটা কিছুটা করে পর্ব পর্ব ভাগ করে এগোনোর জন্য। দেখো, একটা গল্প কিংবা একটা গদ্য পদ্য যাই হোক না কেন, আমরা যখন সেটা রিডিং পড়বো, সেই রিডিং পড়াটা যদি একটু মনোযোগ দিয়ে পড়ি, তাহলেই কিন্তু তার মধ্যে লুকিয়ে থাকবে উত্তরের টিপস। এমন কোনো প্রশ্ন তোমাদের তখন আসবে না যে প্রশ্নটার উত্তর তোমরা পাবে না। তোমরা এর আগে অবজেক্টিভ টাইপ প্রশ্নের উত্তর লিখেছো, আর যেহেতু তোমাদের এমসিকিউতে দিতে হয়েছে উত্তর, সেই জন্য তোমরা নিশ্চয়ই পুরো টেক্সটটি খুঁটিয়ে পড়েছো। এবার আমরা প্রত্যেকটা লাইনকে প্রশ্ন করব। বিশেষ করে যে লাইনগুলো ভালো করে একটু তাকালেই বুঝতে পারবে, এমন কিছু লাইন থাকে প্রত্যেক টেক্সটে যে লাইনগুলো থেকে প্রশ্ন অনেক রকম হওয়ার সম্ভাবনা থাকে। এভাবে আমরা কিছু প্রশ্নের আলোচনা আজ করব। তোমাদের যদি মনে হয় যে প্রশ্নগুলোর উত্তর লিখিয়ে দেওয়া দরকার আছে, তাহলে আমি আগের ভিডিওতেও বলেছি, তাহলে তোমরা কমেন্টে সেটা আমাকে জানাবে। আমি কোনো একদিন একটা লাইভ ক্লাস নেব, লাইভ ক্লাসে তোমাদের কোয়েশ্চেনের আনসারগুলো লিখিয়ে দেব। তো আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি প্রশ্ন এবং উত্তরের মধ্যে। দেখো, তোমরা যদি হাতের কাছে তোমাদের টেক্সট বই থাকে, তাহলে তোমরা দাগ দিয়ে দিয়ে পড়বে। এই যে একটা লাইন আছে, লোকে খুব বিস্মিত হলো না। লোকে মানে কাদের কথা বলা হয়েছে এবং তারা বিস্মিত হলো না কি দেখে? তাহলে গল্পটি আমরা বলবো যে আলোচ্য উদ্ধৃতাংশটি মানিক বন্দ্যোপাধ্যায় লেখা হলুদ পোড়া গল্প থেকে নেওয়া হয়েছে। এখানে এই প্রসঙ্গটা উদ্ধৃত করা হয়েছে বলাইয়ের মৃত্যুর প্রসঙ্গে, কারণ আমরা গল্পের শুরুতেই পেয়েছি যে দুজন মারা গেছে, তার মধ্যে একজন বলাই চক্রবর্তী। তো এই যে একটি গজারি গাছ, আমি আগে একটা ভিডিওতেও বলেছি, গজারি গাছ মানে শাল গাছ, সেই গজারি গাছের তলায় বলাই চক্রবর্তীকে যে মরে পড়ে থাকতে দেখা গিয়েছিল, কেউ বা কারা তার মাথাটা ফাটিয়ে 8 চির করে দিয়েছে এবং তার ফলেই তার মৃত্যু ঘটেছে। এই ঘটনাটা দেখে গ্রামের লোক খুব একটা বিস্মিত হলো না। এবারে প্রশ্ন দিতে পারে যে বিস্মিত হলো না কেন? তখন বলতে হবে যে মানিক বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নটির মীমাংসা গল্পের কোথাও করেননি, কিন্তু আমাদের অনুমান বলাই চক্রবর্তী ব্যক্তি হিসেবে খুব সৎ ছিলেন না, তাই তার শত্রু থাকা এমন কিছু বিস্ময়ের ব্যাপার নয় যারা তাকে এইরকম একটা ক্ষতির মুখে ফেলতে পারে। তাহলে এটা গেল আমাদের একটা 3 নম্বরের প্রশ্ন, আমরা এটা আলোচনা করলাম। এরপরে দেখো, পরের প্রশ্ন চলে যাব। মেয়েটার জীবনে খাপছাড়া কিছু লুকোনো ছিল। এর আগে দুটো শব্দ আমি মিস করে গেছি। কল্পনা করার ছুতো পাইনি যে মেয়েটার জীবনে খাপছাড়া কিছু লুকোনো ছিল। মেয়েটা মানে কোন মেয়েটার কথা বলা হয়েছে এটাও আমরা বুঝতে পারছি। অবশ্যই বলাই চক্রবর্তীর মৃত্যুর পরে পরেই যার মৃত্যু ঘটেছে সেই শুভ্রার কথা বলা হয়েছে। কারা তার সম্পর্কে এটা ভাবছে? না, শুভ্রার পাশের বাড়ির মেয়েরা, যারা শুভ্রাকে খুব ভালো করে চিনত, তারা শুভ্রার সম্পর্কে কথাটা বলেছে কেন? তারা বলেছে কারণ শুভ্রার বিয়ের পর শুভ্রার শ্বশুর বাড়ি গেছে এবং আর 5টা গৃহস্থ বাড়ির মেয়ে যেমনভাবে ঘর সংসার করে, যেমনভাবে জন্মগ্রহণ করে, বড় হয়, ঘর সংসার করে, তেমনভাবে শুভ্রা কিন্তু গ্রামের সমস্ত রীতি মেনে ঘর সংসার করেছে। আর মাসখানেক আগে যথারীতি বাপের বাড়ি এসেছে সন্তান প্রসবের জন্য। তাই তার জীবনটা এতদিন পর্যন্ত গ্রাম্য মানুষের চেনা জানা ধরা বাঁধা জীবনযাপনের মধ্যেই ছিল, রীতিনীতির মধ্যে ছিল। হঠাৎ করে তার এই মৃত্যুর ঘটনাটা তাদের কাছে তাকে রহস্যময় করে দিয়েছে। তাই তখন তারা যেন নিজেদের মধ্যে অনুসন্ধান করছে আর এই সিদ্ধান্তে এসেছে যে এতদিন মেয়েটার জীবনে খাপছাড়া কিছু লুকোনো ছিল, সেটা তারা কল্পনা করার ছুতোই পায়নি। মানে শুভ্রার জীবন এত সিস্টেমেটিক ছিল, এত ডিসিপ্লিন ছিল যে তারা সেটা চিন্তা করার সুযোগই পায়নি। এই বিষয়টাকে কেন্দ্র করে আরেকটা লাইন থেকে প্রশ্ন আসতে পারে। একটা জিনিস তোমরা মাথায় রাখবে, যেমন একটা লাইনকে অনেকভাবে প্রশ্ন করা যায়, তেমনি একটা টপিককে বা একটা বিষয়কে অনেক দিক দিয়েও প্রশ্ন করে জানা যায়। যেমন এই বিষয়টা,
এই যে শুভ্রার গ্রামে জন্মানো, একটা নির্দিষ্ট ছক মাফিক বেড়ে ওঠা, বিয়ে হওয়া, শ্বশুর বাড়ি যাওয়া, সন্তান প্রসবের জন্য তার এখানে আসা, পুরো ব্যাপারটা সম্পর্কে এইটাকে বোঝানো যেতে পারে আরও একটা লাইনে, যেমন এমন পরিণামের নাটকীয় উপাদান সঞ্চিত হয়েছিল। এমন পরিণামের, কোন পরিণামের কথা বলা হয়েছে? না, শুভ্রার মতন একটি মেয়ের মৃত্যুর পরিণামের, খুনে হওয়ার পরিণামের কথা বলা হয়েছে। নাটকীয় উপাদান কেন? না, জীবনে যে ঘটনাগুলো খুব সহজ সরল স্বাভাবিকভাবে আসে তার মধ্যে আমরা নাটকীয়তা খুঁজি না, বা তাকে আমরা নাটকীয় বলে আখ্যা দিই না। জন্ম হয়, প্রতিটি মানুষ জন্মের রীতিনীতি মেনে একটা সময় বৃদ্ধ হবে, অসুস্থ হয়ে মারা যাবেন, এটার মধ্যে কোনো নাটকীয়তা নেই। কিন্তু শুভ্রার মতন একটি কচিকাঁচা বয়সের মেয়ে এভাবে মারা গেছে, তাই তার মৃত্যুটার মধ্যে নাটকীয়তা ছিল। কিন্তু গ্রামের মানুষ বলছেন তার ফেলে আসা যে জীবন, পার হয়ে আসা যে জীবন, তার মধ্যে তো কোনো নাটকীয় উপাদান ছিল না। উপাদান মানে কোনো প্রেম, কোনো ঘটনা, কোনো অ্যাডভেঞ্চার বা কোনো ধরনের কোনো গসিপ, এইগুলোকে বলা হচ্ছে নাটকীয় উপাদান। তোমরা কিন্তু উত্তরগুলো খুব ভালো করে প্রয়োজনে তোমরা নোট করে নিতে পারো বা ভালো করে শুনবে। এরপরে দেখো, গাঁ শুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল। আমি এটা 4 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। গাঁ শুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল। কোন ঘটনায় গাঁ শুদ্ধ লোক অপ্রস্তুত হয়ে গেল? বলাই চক্রবর্তীর মৃত্যুর পরে পরে বাড়ির পেছনে ডোবার ঘাটে শুভ্রার মতো মেয়েকে কে বা কারা গলা টিপে মেরে গেছে, সেই ঘটনাতে গাঁ শুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল। তোমরা বুঝতে পারছো? একটা দেখো, গল্পটাকে কেন্দ্র করেই কিন্তু সিঁড়ির সে একটার পর একটা ধাপ বেয়ে যেভাবে আমরা একটু একটু করে ওপরে উঠি বা সিঁড়ি ওপর থেকে নিচে নামি, সেভাবে কিন্তু প্রশ্নগুলো নেমে আসছে। প্রশ্নের সংখ্যা 5। প্রশ্নের সংখ্যা 5-এ আমরা চলে যাব আরেকটু পরে, মানে আরেকটু পিছিয়ে যাব। সেটা হচ্ছে কি, দায়িত্ব নিতে ভরসা হচ্ছে না। দেখো, আমি কিন্তু এখানে শুধু লাইন তুলে প্রশ্নগুলো করছি। যে সাধারণ প্রশ্নগুলো হয়, যেমন চরিত্র, নামকরণের সার্থকতা, চরিত্রগুলো নিয়ে আমরা আগের ক্লাসে একটা ক্লাস নিয়েছি। নামকরণের সার্থকতা বা এই জাতীয় বড় প্রশ্ন আরও কিছু কিছু আসবে, সেগুলো নিয়ে কিন্তু আমরা পরে প্রশ্ন করব, পরে আবার একটা কোনো ক্লাস নেব। আজকে আমরা বলছি, এরপরে প্রশ্ন সংখ্যক 5-এ চলে যাচ্ছি। দায়িত্ব নিতে ভরসা হচ্ছে না। তাহলে কে কথাটা বলেছেন? কথাটা বলেছেন শুভ্রার দাদা ধীরেন। দায়িত্ব নিতে ভরসা হচ্ছে না মানে কোন দায়িত্ব নেওয়ার কথা বলা হয়েছে? না, যখন দামিনী সন্ধেবেলায় নিজের বাড়ির উঠোন পার হতে গিয়ে ঝড়ে তার লণ্ঠন নিভে যায় এবং সে অজ্ঞান হয়ে পড়ে যায়, তারপর তাকে সবাই ধীরেনকে যখন ডেকে আনে, তখন ধীরেন দামিনীর এই পরিস্থিতিটা শোনে এবং দেখে, তাকে দেখার পর সে খুব গম্ভীর এবং চিন্তিত হয়ে পড়ে এবং গম্ভীর চিন্তিত মুখেই বলে, তার বর নবীনকে বলে যে সাপুরের কৈলাস ডাক্তারকে একবার ডাকা দরকার, আমি চিকিৎসা করতে পারি। কথাটা কেন বলেছে? আমরা জানি একটা জায়গায় লেখক বলেছেন সেই এই গ্রামের মধ্যে একমাত্র পাশ না করা ডাক্তার। ধীরেন ফিজিক্সে অনার্স এবং ভূগোলের শিক্ষক, কিন্তু বই পড়ে পড়ে সে একটু একটু ডাক্তারি করত। তাই সে বলেছে যে আমি তো পাশ করা ডাক্তার নই, তাই আমি ঠিক দায়িত্ব নিতে ভরসা পাচ্ছি না, কৈলাস ডাক্তারকে একবার ডাকা দরকার। তাহলে দায়িত্ব নেওয়া মানে অসুস্থ দামিনীকে সুস্থ করার দায়িত্ব নেওয়া। কথাটি বলেছেন কে? শুভ্রার দাদা ধীরেন ঘোষাল। এবং তিনি কাকে ডাকতে বলেছেন? তিনি গ্রামের পাশ করা ডাক্তার কৈলাস চক্রবর্তীকে ডাকতে বলেছেন। এরপরে দেখো, এরপরে প্রশ্ন আমরা চলে যাচ্ছি। নবীন আমতা আমতা করে বলল। নবীন আমতা আমতা করে কি বলেছিল? না, যখন গ্রামের লোক চেয়েছিল যে একমাত্র কুঞ্জকেই ডাকা হোক, কুঞ্জ মানে যিনি তন্ত্রমন্ত্র দিয়ে ভূতট্রুত তাড়াতে পারেন, ওঝা, কুঞ্জকেই ডাকা হোক, এবং ধীরেন নবীনকে বলেছিলেন যে না, এটা একটা অসুখ, তুমি কিন্তু কৈলাস ডাক্তারকেই ডাকবে। তখন নবীন আমতা আমতা করে বলেছিল। কি বলেছিল? না, এরকম খাপছাড়া অসুখে ওদের অর্থাৎ কুঞ্জদের মতন ওঝাদের চিকিৎসায় ভালো ফল দেয়।
কিন্তু সে কথাটা বলার সময় আমতা আমতা করেছিল কেন না কথাটা বলার মধ্যে তার মনের মধ্যে একটা দোটানা বা সংকোচ কাজ করছিল। সেই সংকোচটা কিসের? সংকোচটা হলো নবীন বয়সী ধীরেনের থেকে 2-3 বছরের বড় হলেও ছোটোর থেকে তারা একই ক্লাসে পড়েছে। ধীরেন বিজ্ঞানের ছাত্র, তাই এবং নবীন নিজেও শহরে একজন চাকুরিজীবী ছিলেন। 40 টাকা চাকুরি মানে খুব একটা খারাপ পদেও তিনি ছিলেন না। তাহলে একজন শহরের মানুষ হয়ে একজন ধীরেনের মতন বিজ্ঞানের ছাত্রের বন্ধু হয়ে কথাটা খুব উচ্চকিত গলায় বলতে তার মধ্যে সংকোচ কাজ করছিল। তার মানে নবীনও কিন্তু একটা দোটানায় ছিলেন। গল্পকার এটাও দেখিয়েছেন দোটানা থেকে কিভাবে আস্তে 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 করে তাদের বিচার বিশ্লেষণ, তাদের যুক্তি বুদ্ধিকে একটু একটু করে গিলে নিচ্ছে এই গ্রাম্য সংস্কার, মানুষগুলোর কুসংস্কার, সংস্কার বলবো না, কুসংস্কার। তাহলে আমতা আমতা করেছিল কে? নবীন। আমতা আমতা করে কার সাথে কথা বলছিল? ধীরেনের সাথে কথা বলছিল। ধীরেনকে কি বলেছিল? আমতা আমতা করে বলেছিল খাপছাড়া সব দামিনীর মতন এসব খাপছাড়া অসুখে ওই ওঝাদের, কুঞ্জ ওঝাদের মতন চিকিৎসায় ভালো ফল দেয়। আর আমতা আমতা করেছিল কেন না তার মধ্যে একটা দোটানা বা সংকোচ কাজ করছিল। সংকোচটা কিসের জন্য? সে ধীরেনের মতন একজন বিজ্ঞানের ছাত্রের বন্ধু, সে নিজেও একজন সরকারি চাকরি করা এবং সে শহরে থাকতো, তাই সে একদম গ্রাম্য কুসংস্কারগুলোকে এক লহমায় বা এক টপকায় গিলে নিতে পারেনি, তাই তার সে আমতা আমতা হচ্ছিল। এবারে আমরা চলে যাব পরের পৃষ্ঠায়। আরও অনেকে এসে ভিড় বাড়িয়ে দিল। পরের প্রশ্ন, আরও অনেকে এসে ভিড় বাড়িয়ে দিল। এই অনেকে কারা? তারা ভিড় বাড়িয়ে দিয়েছিল কেন? বলবো অনেকে মানে গ্রামবাসীর কথা বলা হয়েছে, যারা দুটো মৃত্যু নিয়ে খুবই উৎসাহী ছিল। আর তাদের উৎসাহ কয়েক গুণ বেড়ে গিয়েছিল যখন জানতে পেরেছিল তারা যে নবীন তার বউ দামিনীর জন্য ওঝাকে খবর দিয়েছে। তাই কুঞ্জর মতন একজন নামকরা ওঝা আসবে তার কীর্তি এবং কুকীর্তি দেখার জন্য, আর লেখকের ভাষায় তার গুণপনা দেখবার লোভে প্রচুর মানুষ এসে ভিড় বাড়িয়ে দিয়েছিল। যে কিভাবে দামিনীর জীবন্ত শরীরকে কেন্দ্র করে অশরীরী শক্তি ভর করেছে, আর কিভাবে কুঞ্জ ভেলকিবাজিতে দামিনীর শরীর থেকে ওই অশরীরী শক্তি চলে যাবে এবং এর ফলে দামিনীর শরীরে কি ঝড় তুলে দিয়ে যাবে সে, এই সব ম্যাজিক দেখবার জন্য গ্রামের লোকেরা ভিড় বাড়িয়েছিল। বুঝতে পারছো ছাত্ররা? তোমরা যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট করে জানাবে। এর পরের প্রশ্ন, 30-35 জন পুরুষ ও নারী গোটা পাঁচেক লণ্ঠন জড়ো হয়েছে। কোথায়? না উঠোনে। তাহলে 30-35 জন, এটা প্রশ্ন আসতে পারে যে কতজন নারী ও পুরুষ ওই নবীনের উঠোনে জড়ো হয়েছিল? বলতে হবে 30 এবং 35 জন নারী এবং পুরুষ। তাহলে বাদ গিয়েছিল কারা এবং কেন বাদ গিয়েছিল? বলতে হবে এতজন নারী পুরুষ এলেও বাদ গিয়েছিল গ্রামের অল্প বয়সী মেয়েরা। তার কারণ তাদেরকে বাড়ি থেকে এখানে আসার অনুমতি দেওয়া হয়নি, কারণ যদি ছোঁয়াচ লাগে, নজর লাগে, অপরাধ হয়। তার মানে দেখো এই যে সংস্কারটা মানুষদের মনে, এই যে কুসংস্কারটা, সেটা কতখানি গভীরে থাবা বসিয়েছিল। সে যেমন করে হাতির থাবার তলা থেকে একটা লতানো গাছ কোনোভাবেই নিজেকে মুক্ত করতে পারে না, তেমনি করে মানুষের এই আদিম প্রবৃত্তির যেন শিকার হয়ে গিয়েছিল গ্রাম্য মানুষেরা। বিশেষ করে তারা কিভাবে তাদের এই সংস্কারের দায়গুলো চাপিয়ে দিচ্ছে কাদের ওপর? ভাবো, কম বয়সী মেয়েদের ওপরে। যেখানে বেশি বয়সী মেয়েরা আসতে পারে, যেখানে পুরুষ মানুষেরা আসতে পারে, সেখানে কম বয়সী মেয়েদের অনুমতি দেওয়া হয়নি, কারণ তাদেরই ছোঁয়াচ লেগে যাওয়া, নজর লেগে যাওয়ার সম্ভাবনা বেশি, তাদেরই অপরাধ হওয়ার সম্ভাবনা বেশি। এরপরে প্রশ্ন, এই দুর্লভ রোমাঞ্চ থেকে তাদের বঞ্চিত করার ক্ষমতা নবীনের নেই। এই দুর্লভ রোমাঞ্চ থেকে তাদের বঞ্চিত করার ক্ষমতা
নবীনের নেই। কোন দুর্লভ রোমাঞ্চ? দেখো, আমরা কিন্তু শুরুর প্রশ্নে একটা কথা বলেছিলাম, একটাই উত্তর কিন্তু বিভিন্ন দিক দিয়ে। যেমন একটা গন্তব্য, একটা স্টেশনে আমরা পৌঁছবো বিভিন্ন রাস্তা দিয়ে, দেখবে কেউ বলে এই ডোবার সাইড দিয়ে একটা রাস্তা আছে, ওটা দিয়ে তাড়াতাড়ি যাওয়া যায়। কেউ বা বলে না, এটাতে সরু রাস্তা, বড় গাড়ি ঢুকবে না, চলো আমরা চওড়া রাস্তা দিয়ে যাই। কেউ আবার বলে না, ওই আমরা ডান দিকের মোড়টা নিয়ে বাম দিকে যে রাস্তাটা ঘুরে গেছে ওই দিক দিয়ে যাবো, তাহলে আমরা 5টা দোকান পাবো, আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো মিটে যাবে। তাহলে যে যার প্রয়োজন মতো গন্তব্যস্থলে পৌঁছচ্ছে। উত্তরগুলো কিন্তু দেখবে ভালো করে, তোমরা একটু যদি খেয়াল করো, একটা উত্তরকেই কিন্তু আমরা অনেকগুলো প্রশ্ন দিয়ে ঘিরে নিচ্ছি। তার মানে উত্তরটা সম্পর্কে তোমার যদি একটা ধারণা থাকে, তাহলে কিন্তু তুমি অনেক প্রশ্ন দিয়ে সেই উত্তরে গেলেও তোমাকে ঠকাতে পরীক্ষক পারবেন না। যেমন এই যে বলেছে, এই দুর্লভ রোমাঞ্চ থেকে তাদের বঞ্চিত করার ক্ষমতা নবীনের নেই। দুর্লভ রোমাঞ্চটা কি? সেখান থেকে তাদের বঞ্চিত করার ক্ষমতা নবীনের নেই কেন? দুর্লভ রোমাঞ্চটা আর কিছুই নয়, এই যে কুঞ্জ এসেছে এবং দামিনীর মতন একটা শরীরের ভেতরে কিভাবে একটা মৃত অশরীরী আত্মা ভর করেছে, আর কুঞ্জ কি করে মন্ত্রতন্ত্রের কৌশল দেখিয়ে দামিনীর শরীর থেকে তাকে বার করবে, সেই ব্যাপারটা উপভোগ করবে বলে, সেই সুন্দর দৃশ্যটা রসিয়ে রসিয়ে উপভোগ করবে বলে তারা এখানে গ্রামের মানুষেরা ভিড় করেছে। দুর্লভ কেন বলেছে? এইসব দৃশ্য তো সচরাচর ঘটে না। আর রোমাঞ্চ তার কারণ যে ঘটনাটা এরপর ঘটবে সেটা খুব একটা সহজ সরল ঘটনা নয়, অনেক রকম পদ্ধতি আছে এবং গ্রামের মানুষ এই পদ্ধতি সম্পর্কে ইতিমধ্যেই তারা কিন্তু অবহিত, তাই তাদের কাছে ব্যাপারটা খুবই রোমাঞ্চকর। এই তাদের বঞ্চিত করার ক্ষমতা নবীনের নেই। নবীন তাদেরকে বলতে পারবে না উঠোন থেকে চলে যাও, তার কারণ সে নিজেও কিন্তু এই গ্রামের মানুষগুলোর বিশ্বাস, কুসংস্কার, দলাবাজি এসবের মধ্যে আস্তে আস্তে করে জড়িয়ে যাচ্ছে। সে তার অতটাও কণ্ঠস্বর তীব্র বা তীক্ষ্ণ হয়নি, সে জোর গলায় দাঁড়িয়ে বলতে পারবে তোমরা যা বলছো, তোমরা যা ভাবছো সবটাই ভুল। সে তার মধ্যে হয়তো একটু সংশয় আছে, কিন্তু সে তার সংশয়কে গ্রামের মানুষদের শ্রীচরণে যেন সঁপে দিয়েছে, এই কুসংস্কারগুলোর চরণে যেন সঁপে দিয়েছে, তাই তাদেরকে বঞ্চিত করার ক্ষমতা নবীনের নেই। দাওয়াটি যেন স্টেজ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দাওয়াটি যেন স্টেজ কেন বললো না? স্টেজে নাটক হয়, সেই নাটকে কি হয়, জীবনে যেমন ঘটে তার অনুরূপ ঘটনাগুলো দেখানো হয়। যখন এত সুন্দর অভিনয়ের মধ্য দিয়ে ঘটনাগুলো দেখানো হয়, দর্শকের আসনে যারা বসে থাকেন তারা এটা সত্যি না মিথ্যে এই প্রশ্নটা করতে ভুলে যান। তারা একেবারে বিমোহিত হয়ে পড়েন, বিমুগ্ধ হয়ে পড়েন, তারা একেবারে বিবশ হয়ে পড়েন। এখানে এই নবীনের দাওয়াটিকে যেন স্টেজ বানিয়ে দিয়েছে কে না? কুঞ্জ ওঝা। সেখানে কি হচ্ছে, মানুষের যে বিচার আমরা যেমন সিনেমা দেখতে গেলে, নাটক দেখতে গেলে এই বোধ থাকে না বলে সেই জন্য সিনেমাতে কোনো ভালো মানুষকে যখন কেউ মারছে আমরা তখন বলছি তুই মারছিস তো, দাঁড়া তোরও হবে। আবার কেউ যখন দুঃখ পেয়ে কাঁদছে তখন আমাদের চোখে জল আসছে, কারণ তখন আমাদের মধ্যে এই অনুভূতিটা কাজ করছে না যে আমি ওটা দেখতে গিয়েছি, সেই অনুভূতিটা কাজ করে না। তখন আমি যেন চরিত্রটা ভেতরে ঢুকে যাই। সীতা কাঁদছে, আমি যেন সীতার দুঃখটা ভেতরে নিজেকে ঢুকিয়ে দিয়েছি, সীতার দুঃখটার সঙ্গে নিজেকে মাখামাখি করে নিয়েছি। ঠিক সেভাবে যে ওই স্টেজে যেমন অভিনয় হয়, সেই অভিনয়ের সঙ্গে শ্রোতা যেমন, দর্শকরা যেমন নিজেদের আলাদা করতে পারে না, তেমনি কুঞ্জ ওঝার এমনই ম্যাজিক, সে ওখানে যে দামিনীকে নিয়ে যে কর্মকাণ্ডটা ঘটাচ্ছে, মানুষ তার জ্ঞান বুদ্ধির ঊর্ধ্বে উঠে গিয়ে সেটাকে যেন সত্যি বলে বিশ্বাস করছে। সেই সহজবোধ্য নাটকটাকে যেন তারা মন থেকে গ্রহণ করছে। তাই নবীনের আর কোনো ক্ষমতাই নেই তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে। জীবনের সীমানার ওপারের ম্যাজিক, কুঞ্জ যেন আমদানি করেছে জীবনের সীমানার ওপারের ম্যাজিক। কেন বলছে এ কথাটা না? এটা খুবই অর্থপূর্ণ একটা বাক্যাংশ যেটা লেখক আমাদের সামনে উপস্থিত করেছেন। এর মধ্যে দার্শনিক চিন্তা আছে, এর মধ্যে বিদ্রূপ আছে। জীবনের সীমানার ওপার কি? সেটা কি? মৃত্যুর জগৎ, যে জগৎটা আমরা কখনো জানি না। আমরা আমাদের শাস্ত্র মেনে বলি, শাস্ত্র সম্পর্কে জেনে বলি আমাদের জন্ম আছে, আমাদের মৃত্যু আছে, কিন্তু আমাদের জন্ম কি, আমাদের মৃত্যু কি, ব্যাপারটা আমাদের কাছে একটা রহস্য, একটা ধোঁয়াশা, একটা দীর্ঘ প্রশ্ন। কিন্তু
যেন সেই দীর্ঘ প্রশ্নটাকে যদি কেউ ধরে নিয়ে আসে, সেটা যেমন লাগে অলৌকিক একটা ব্যাপার মনে হয়, কুঞ্জ যেন সেভাবে মুঠোর মধ্যে আমাদের মানে বিশ্বাসকে নাচাচ্ছে। সে যেন ম্যাজিক করে যেমন কি করা হয়, যে আমরা যখন দেখতে যাই বিভিন্ন রকমের ম্যাজিক, মানুষকে কেটে দিল আবার তাকে জুড়ে দিচ্ছে, সে হাসছে, কাটা মুন্ড বেরিয়ে এসে হাসছে, যেন কুঞ্জ এরকম একটা ম্যাজিক বলে মৃত্যুর ওপারে, জীবনের ওপারে যে চলে গেছে, মানে মৃত্যুর দেশে চলে গেছে, সেখানে কি হচ্ছে, সেখানে সে কি কথা বলছে, কি গান গাইছে, কি নাচ করছে, সেটাকেও যেন সে ধরে নিয়ে চলে এসছে। ধরে নিয়ে এসে কার কাছে দেখাচ্ছে? দর্শকের কাছে। আর দর্শক একেবারে বুদ্ধি বিলুপ্ত হয়ে গিয়ে বিমুগ্ধ হয়ে সেটা দেখছে। পরের প্রশ্ন, কুঞ্জর দিকে তাকিয়ে নিষ্পন্দ হয়ে রইল। কুঞ্জর দিকে তাকিয়ে কে নিষ্পন্দ হয়ে রইল, কেন নিষ্পন্দ হয়ে রইল? আমরা দেখব কুঞ্জর দিকে তাকিয়ে দামিনী নিষ্পন্দ হয়ে রইল। প্রথমে কিন্তু দামিনী এটা করেনি, দামিনী প্রথমে এটা করছিল না, দামিনী অজ্ঞান হয়ে গিয়েছিল, তাকে কলসি কলসি জল ঢালা হয়েছিল, কিন্তু কুঞ্জ এসে তাকে নিয়ে অনেক কিছু করে পরীক্ষা নিরীক্ষা করেছে, তাকে জোর করে বসিয়ে দিয়েছে, তার চুলগুলোকে একদম শক্ত করে দাওয়ার মধ্যে বেঁধে দিয়েছে, যাতে করে তার ওঠবার ক্ষমতা নেই, তার পালাবার ক্ষমতা নেই, তার নড়বার ক্ষমতা নেই, খুঁটিতে পিঠ ঠেকিয়ে কাঠ করে তাকে একেবারে পিঠ ঠেসে ধরেছে। তার মানুষকে যেমন কোণঠাসা করে দেয়, দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিলে যেমন তার কোনো দিকে আর যাওয়ার উপায় থাকে না, দামিনী যেন দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে বোঝা বোঝা চোখে কুঞ্জর দিকে তাকিয়ে নিষ্পন্দ হয়ে রইল। কারণ সেই একমাত্র বুঝতে পারছে যে আমার মৃত্যু খুব দূরে নয়, আমি মরে যাচ্ছি, আমাকে বাঁচাতে এসে একজন মানুষ সে আমাকে কি করছে, আমাকে নিয়ে খেলছে, আমাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে, সে যেন নিষ্পন্দ হয়ে রইল। এবং আরও একটা বিষয় এখানে নিষ্পন্দ হয়ে রইল কথাটার ভেতর দিয়ে লেখক বুঝিয়েছেন, তার চিন্তা শক্তি আর কাজ করছিল না, সে জীবন এবং মৃত্যুর মাঝামাঝি জায়গায় দাঁড়িয়েছিল, সে যেন এক পা জীবনের দিকে, এক পা তার মৃত্যুর দিকে, কুঞ্জর দিকে তাকিয়ে নিষ্পন্দ হয়ে রইল। এরপরে দেখো যে সে যেন সহজ কথায় বললে সে যেন সমাজের বিকৃত মনোবাঞ্ছা পূরণের দায় নিয়েছে, আর কুঞ্জ তার ঘাড়ে সে দায় তুলে দিয়েছে। এতগুলো মানুষ দামিনীকে সে দায় বইতে দেখছে আর হাততালি দিচ্ছে কুঞ্জর জন্য, এটাও আমরা দেখলাম। এরপরে প্রশ্ন, দামিনী কাতরভাবে বলল। দামিনী কাতরভাবে কি বলেছিল, আর সে কাতরভাবে কেন বলল? দামিনী কাতরভাবে কি বলল? আমায় মেরো না। কারণ সে বুঝতে পেরেছিল যে কর্মকাণ্ডটা হচ্ছে, যে যজ্ঞটা হচ্ছে, সে যজ্ঞে যেমন মানুষ কি করে, তার জিনিসগুলোকে আহুতি দেয়, সেখান থেকে শুভবোধ, শুভ জ্ঞান, সেখান থেকে যেমন মঙ্গল চিন্তা জাগ্রত হয়, আবির্ভাব ঘটে, এখানে ঠিক তার উল্টো। এরা এই যে কুৎসিত বিকৃত